হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত ষষ্ঠ অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে বরফ ঢাকা মহাদেশ, সেই অধ্যায়ের আজকে আমরা 42 নম্বর পৃষ্ঠা থেকে পড়ব। এর আগের পৃষ্ঠাগুলির তোমরা আগের পার্টের ভিডিওতে দেখতে পেয়ে যাবে। এর আগের পার্টে আমরা কি পড়েছিলাম, এই বরফ ঢাকা মহাদেশ সম্পর্কে, আন্টার্কটিকার জীবজগৎ এবং দক্ষিণ মেরু অভিযান সম্বন্ধে আমরা জেনেছিলাম। এবারে আজকে 42 নম্বর পৃষ্ঠা থেকে চলো শুরু করা যাক। দেখো এখানে শুরুতেই কী বলা রয়েছে যে আন্টার্কটিকা কি না বিজ্ঞানের মহাদেশ। কি বলছে, এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। আমেরিকা যুক্তরাষ্ট্র, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? এই আন্টার্কটিকায়। এই মহাদেশে ভূগর্ভে কী আছে? কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, নিকেল, সোনার অফুরন্ত ভাণ্ডার রয়েছে। আর সারা পৃথিবীর বিজ্ঞানীরা এই মহাদেশের প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছেন। তাই কি বলা হচ্ছে এটাকে, আন্টার্কটিকাকে তাই কি বলা হচ্ছে? বিজ্ঞানের মহাদেশ। প্রশ্ন আসতে পারছে কোন মহাদেশকে বিজ্ঞানের মহাদেশ বলে এবং কেন বলা হয়। তারপর সে দেখো 1959 সালের আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশের সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে, কিন্তু সব রকম গবেষণা পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে আর কি। আন্টার্কটিকার প্রাকৃতিক সম্পদ কোনো দেশের নিজস্ব অধিকারে থাকবে না। পৃথিবীর সব দেশকেই এই অঞ্চলের জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক ভারসাম্যকে রক্ষা করতে হবে। দেখো এখানে একটু ছকের মতন করে একটা কী লেখা আছে দেখো, আন্টার্কটিকায় ভারতের অভিযান। কি 9ই জানুয়ারি 1982 সালে প্রথম ভারতীয় অভিযাত্রী দল আন্টার্কটিকায় পৌঁছায়। প্রথম ভারতীয় অভিযাত্রী দল কবে পৌঁছায়? 9 জানুয়ারি 1982 সালে আন্টার্কটিকায় পৌঁছায়। স্থাপিত হয় ভারতের প্রথম গবেষণা কেন্দ্র। ভারতের প্রথম গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। প্রশ্ন আসতে, ভারতের প্রথম স্থাপিত গবেষণা কেন্দ্রের নাম কি? দক্ষিণ গঙ্গোত্রী। তারপর আছে কত? 1988 সালের 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল দক্ষিণ গঙ্গোত্রী থেকে 70 কিমি দূরে মৈত্রী নামে আরও একটি গবেষণা কেন্দ্র স্থাপন করেন। তারপর দেখো আন্টার্কটিকার ভবিষ্যৎ কি বলেছে না, দক্ষিণ মেরুতে চিরতুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদির কারণে আন্টার্কটিকা দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন কি চরম সংকটে। এই বিশ্ব উষ্ণায়নের ফলে ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে কী হচ্ছে? প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, আর কমে যাচ্ছে মহাদেশের তার আয়তন। ফলে কি ক্রিল, শিল, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, আর নষ্ট হচ্ছে কি আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্যটা নষ্ট হচ্ছে। পরবর্তী পৃষ্ঠায় বলছে দেখো, বলছে জানতে হবে কি জানতে হবে না, আন্টার্কটিকার পুরো বরফের স্তর গলে গেলে সমুদ্র জলস্তর অনেকটা বেড়ে যাবে, তাই তো? বলছে এর ফলে সারা পৃথিবী জুড়ে কী কী সংকট দেখা দিতে পারে বলে তোমার মনে হয়? আন্টার্কটিকার পুরো স্তর গলে গেলে সমুদ্র জলস্তর তো অনেকটা বেড়ে যাবে, তার ফলে কী কী সংকট দেখা দিতে পারে তোমার মনে হয়? কী হবে না, বিশ্ব উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলের গড় উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আর কারণ কি? আন্টার্কটিকার পুরো বরফ, তার কারণেই আন্টার্কটিকার পুরো বরফের স্তর গলে গেলে সমুদ্রের জলের স্তরটা অনেকটা বেড়ে যায়। এর ফলে কী হবে? বেড়ে যাবে। আর এর ফলে হবে কি, সারা পৃথিবী জুড়ে যে সংকটগুলি দিতে পারে সেগুলি হচ্ছে কি না, পৃথিবী বিভিন্ন দেশের উপকূলের একটা বিরাট অংশ তলিয়ে যাবে সমুদ্রগর্ভে। টোকিও, মুম্বাই, চেন্নাই প্রভৃতি সুন্দর সুন্দর শহরগুলি নিশ্চিহ্ন হয়ে যাবে। আর উপকূলের ম্যানগ্রোভ উদ্ভিদ নষ্ট হয়ে যাবে, বন্যা দেখা দেবে, মহাদেশের আয়তন কমে যাবে, মহাসাগরের আয়তন বেড়ে যাবে, লবণাক্ত জলে কৃষিজমি নষ্ট হয়ে যাবে এবং ফসল উৎপাদন ব্যাহত হবে। তারপরে প্রশ্ন কী বলছে দেখো, বলছে পৃথিবীর সুমেরু বা উত্তর মেরু অঞ্চলেও কি জমাট বরফের স্তর রয়েছে? সেও বরফও কি গলছে? সেই বরফও কি গলছে? কি না, পৃথিবীর সুমেরু বা উত্তর মেরু অঞ্চলে 6 মাস দিন থাকে এবং বাকি 6 মাস কী থাকে? রাত্রে বিরাজ করে। আর সূর্যের আলো অত্যন্ত তীর্যকভাবে পড়ে, ফলে কি এখানকার উষ্ণতা হিমাঙ্কের নিচে থাকে। আর সুমেরু সাগরের জল জমে প্রায় 4 মিটারের মতো পুরো বরফের স্তর সৃষ্টি হয়ে যায়। বিশ্ব উষ্ণায়নের জন্য সেই বরফও এখন ধীরে ধীরে কি গলছে। দেখো এখানে পেঙ্গুইন আর মেরুভাল্লুকের ছবি দেওয়া রয়েছে। তারপর বলতে দেখো আন্টার্কটিকার বাসিন্দা যেমন কি, আন্টার্কটিকার বাসিন্দা আমরা আগেই পড়ছি পেঙ্গুইন, তেমন উত্তর মেরু অঞ্চলের বাসিন্দা কি? মেরুভাল্লুক। প্রশ্ন আসতে পারে আন্টার্কটিকার বাসিন্দা কে? পেঙ্গুইন, আর উত্তর মেরু অঞ্চলের বাসিন্দা হচ্ছে মেরুভাল্লুক। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তনের প্রভাব প্রসঙ্গে এই দুজনের মধ্যে একটা কাল্পনিক কথোপকথন ভেবে নিয়ে লিখে ফেলো। তোমরা এটা বাড়িতে চেষ্টা করবে কথা ভেবে নিয়ে লেখার। বলছে মগধাস্ত কী হচ্ছে? বলছে আন্টার্কটিকা এত ঠান্ডা কেন? আন্টার্কটিকা এত ঠান্ডা কেন? না, আন্টার্কটিকা ঠান্ডা ও অতি শীতল মহাদেশ। কারণ কি?
এর অবস্থানগত কারণ আছে, কারণ কি আন্টার্কটিকা মহাদেশটি পৃথিবীর দক্ষিণ মেরুকে কেন্দ্র করে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত রয়েছে। সূর্যরশ্মির পতন কোণ, এই মহাদেশে সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয় না, এখানকার বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি থাকে, তাই সর্বাধিক উষ্ণতা খুবই কম, অর্থাৎ হিমাঙ্কের নিচে থাকে। শীতল মেরুবায়ুর উপস্থিতি, এই অঞ্চলে উষ্ণতা কম থেকে কম বলে বায়ুর চাপ বেশি থাকে, অর্থাৎ উচ্চচাপের সৃষ্টি হয়, আর এই উচ্চচাপ অঞ্চল থেকে শীতল ভারী বায়ু সর্বদা প্রবাহিত হয়, এই জন্যই অঞ্চলটা খুব শীতল থাকে। তুষারঝড়ের প্রভাব দেখা যায়, বরফ রাশি থেকে সূর্যরশ্মির প্রতিফলন। তারপরে বলেছে দেখো পরবর্তী প্রশ্ন, গ্রীষ্মকালে আন্টার্কটিকা সব থেকে বেশি সূর্যকিরণ পায়, তাই তো, আর এমনকি নিরক্ষীয় অঞ্চলেরও থেকেও তা পরিমাণে বেশি, বলো তো কেন? তা সত্ত্বেও গ্রীষ্মকালে মহাদেশটার উষ্ণতা খুব বেশি বাড়ে না কেন? গ্রীষ্মকালে মহাদেশটার উষ্ণতা খুব একটা বেশি বাড়ছে না কেন? কেন বাড়ছে না? কারণ গ্রীষ্মকালে আন্টার্কটিকা মহাদেশ কী হচ্ছে, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় বেশি পরিমাণে সূর্যকিরণ পেলে উষ্ণতা খুব বেশি পরিমাণ বৃদ্ধি পায় না, কারণ হচ্ছে কি গ্রীষ্মকালীন উষ্ণতা। গ্রীষ্মকালে আন্টার্কটিকা মহাদেশে কেবলমাত্র উপকূল সংলগ্ন অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের উপরে থাকে, এছাড়া মহাদেশটির অভ্যন্তরে উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে প্রায় -40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। তারপরে দিগন্ত রেখার সূর্যের অবস্থান, গ্রীষ্মকালে টানা 6 মাস আন্টার্কটিকায় সূর্যকে দিগন্ত রেখায় দেখা যায়, সূর্যরশ্মির প্রতিফলন, এইসব কারণে। তারপর বলতে দেখো লক্ষ্য করে দেখো, আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারি মাসে, তখন ভারতের শীতকাল। তাহলে শীতকালে কেনই আন্টার্কটিকায় অভিযান হয় না? জানুয়ারি মাসে আন্টার্কটিকায় অভিযান হয়, কারণ কি না সূর্যের দক্ষিণায়ন আর উষ্ণতার পরিমাণ, তারপরে বরফের গলন, তুষারঝড় ইত্যাদি কারণে। সূর্যের দক্ষিণায়নে কি হয় না, 22 ডিসেম্বর তারিখে সূর্যের দক্ষিণ গোলার্ধে 37 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বা মকরক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ এই সময় সূর্যের দক্ষিণায়ন চলে। আর এছাড়া দক্ষিণ গোলার্ধে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর অপেক্ষাকৃত উত্তপ্ত হয়, আর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং রাতের দৈর্ঘ্য কি হ্রাস পায়, এর ফলে বিজ্ঞানীদের গবেষণার কাজে সুবিধা হয়, তাই হচ্ছে ওই সময় গিয়েছিল। তারপর হচ্ছে উষ্ণতার পরিমাণ, জানুয়ারি মাসে আন্টার্কটিকার মধ্যে গ্রীষ্মকাল বিরাজ করে, যেখানে শীতকাল উষ্ণতা থাকে হিমাঙ্কের 60 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, সেখানে গ্রীষ্মকালে থাকে কি হিমাঙ্কের 40 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, অর্থাৎ শীতের তীব্রতা অনেকটাই কম হয় তখন। বরফের গলন, গ্রীষ্মকালে সূর্যের তাপে কি তুলনামূলকভাবে বেশি হয়, আন্টার্কটিকার বরফ গলতে শুরু করে, এর ফলে মহাদেশটির আয়তন হ্রাস পায় এবং বিজ্ঞানীরা মহাদেশটির অন্তর্ভাগে পৌঁছে বিভিন্ন প্রকার পরীক্ষা নিরীক্ষা করতে সমর্থ হন। আর তুষারঝড়, গ্রীষ্মকালে ব্লিজার্ড নামে ভয়ঙ্কর তুষারঝড় তেমন হয় না, এর ফলে বিজ্ঞানীরা অভিযানে বাধা আসে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।